বিএনপির ওয়াকআউট ও ফায়ার অ্যালার্ম বাজার কারণে ঐক্যমত্য কমিশন সভায় ছেদ, সংস্কারের 12 ইস্যুতে একমত সব দল, বললেন আলী রিয়াজ। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে 34, বিভিন্ন হাসপাতালে এখনো কাতরাচ্ছে অনেকে। আবু সাইদ হত্যা মামলায় 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু, মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় ট্রাইব্যুনালের 17 আসামি। এবং জুলাই আন্দোলনের এই দিনে গ্রাফিতি দেয়াল লিখনে অগ্নিঝরা প্রতিবাদ, সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় মির্জা ফখরুলের হতাশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বিএনপির ওয়াকআউট ও ফায়ার অ্যালার্ম বাজার কারণে ঐকমত্য কমিশন সভায় ছেদ পড়েছে। সভার শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। যদিও এর কিছুক্ষণ পরে আবারও ফিরে আসে আলোচনায়। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ 20টি সংস্কার প্রস্তাবের মধ্যে 12টিতে ঐকমত্য হয়েছে। এদিকে বেলা 12:30টার দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠায় ঐকমত্য কমিশনের সভা 25 মিনিট স্থগিত থাকে। বিএনপির পক্ষ থেকে সেদিনই যেটা সুস্পষ্টভাবে বলা হয়েছে, রেকর্ডে আছে, সেটা ওনারা বলেছেন যে ইসির আলোচনার সময় বলেছেন বাকিগুলোর আলোচনা উপস্থিত থাকবেন না। এটাই তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন না, কারণ তারা এগুলোকে সংবিধানে এইভাবে বিস্তারিতভাবে ইনক্লুশনের বিরুদ্ধে। তো সেই বিবেচনা থেকে ওনারা আজকে এটাকে আপনি ওয়াকআউট বলুন, বা ওনারা আগেই যেহেতু বলেছেন ওই অর্থে প্রতিবাদের ওয়াকআউট তো নয়, ওনারা বলেছেন এই আলোচনায় অংশগ্রহণ করতে চান না ওনারা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, আপনি তো ফরেন সার্ভিস একাডেমিতে আছেন, ঐকমত্য কমিশনের সবার বর্তমান পরিস্থিতি কি দেখছেন, জানাবেন। সোনিয়া, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আপনারা জেনে থাকবেন যে এখানে যে দ্বিতীয় দফার আজকে 20তম দিনের আলোচনা চলছে। সকাল 11টার দিকে আলোচনার এক পর্যায়ে বিএনপির পক্ষ থেকে তারা যে বলেছিলেন আগেই সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাহী বিভাগের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয় এমন বিষয়গুলো নিয়ে তারা আলোচনায় থাকবেন না, এমন শর্ত তাদের আগেই ছিল, জানিয়ে বিএনপির সালাউদ্দিন আহমেদ ওয়াকআউট করেন সাময়িক সময়ের জন্য। তিনি গণমাধ্যমের সামনে এসে জানিয়েছেন যে তারা আসলে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছেন, কারণ এই আলোচনার মধ্যে তারা থাকবেন না, এমনটাই বলেছেন। এদিকে এই ঘটনার পরপরই অন্যান্য দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের দিকে প্রশ্ন তুলেছেন যে একটি দল যদি আলোচনায় অনীহা প্রকাশ করে তাহলে তাদের উপরে নির্ভর করেই কেন সব কিছু করতে হবে, এমন অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনসিপি নেতা আখতার এখানে বের হয়ে গণমাধ্যমের সামনে বলেছেন যে তারা আসলে এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো এই ঐক্যমতের সঙ্গে একমত, এই যে সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হতে পারছে না। তারা তাদের যে নির্দিষ্ট যেই চাওয়া পাওয়া নির্দিষ্ট কথা, এগুলো তারা জাতির সামনে তুলে ধরবে যৌক্তিকভাবে, এবং কেন তারা একমত হতে পারছে না সেগুলো সবাইকে জানাবে। একটু সুন্দর আলোচনার পরিবেশ তৈরি হবে। এরকম ওয়াকআউট করা বা আলোচনা শেষ না করেই বেরিয়ে যাওয়া, এই বিষয়টিকে এনসিপি বলছে তারা এটা প্রতিবাদ জানিয়েছে। আখতার একই সঙ্গে বলেছে যে একটি সংস্কারের আকাঙ্ক্ষা নিয়েই গণঅভ্যুত্থান হয়েছে, এবং সেই অভ্যুত্থানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি না হয় তাহলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেজন্য যদি বিকল্প কোনো ভালো পদ্ধতি রাজনৈতিক দলগুলোর কাছে থাকে যারা এই পদ্ধতি মেনে নিচ্ছেন না, বিশেষ করে যে সাংবিধানিক যে 4টি প্রতিষ্ঠান রয়েছে সেখানে নিয়োগের ব্যাপারে তাদের কাছে যদি ভিন্ন কোনো প্রস্তাবনা থাকে যেটা জনগণের জন্য কল্যাণকর হবে, তাহলে সেই প্রস্তাবনাগুলোও যেন যৌক্তিকভাবে তুলে ধরে। একই সময় আমরা দেখেছি যে এখানে ওয়াকআউট
করার পর বিএনপি যখন আলোচনায় আবার ফিরেছে তখন একটি ফায়ার অ্যালার্মের কারণে সকল রাজনৈতিক দলগুলোই কিন্তু সতর্কতামূলকভাবেই সভাপতির নির্দেশে সবাই হল ত্যাগ করেছেন এবং যার যার অবস্থান থেকে সবাই সতর্ক অবস্থায় বাইরে বের হয়ে এসেছেন। সব মিলিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোনিয়া, মারুফ, আপনাকে ধন্যবাদ। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতরাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়ান মাইলস্টোন স্কুলে ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর ছাত্র ছিল। বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে, বিমান দুর্ঘটনায় আয়ানের শরীরে 40% দগ্ধ হয়েছিল। এ নিয়ে কেবল জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হল 18 জনের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 21শে জুলাই মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মোট প্রাণহানি 34 জন। এদিকে বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি আছে 44 জন। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির আহতদের খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, যেমনটা আমরা বলছিলাম যে গতরাতে আরও একজন শিশু মৃত্যু হয়েছে, ওখানে তো আরো অনেক শিক্ষার্থীরা চিকিৎসাধীন অবস্থায় আছেন, কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন? আজকে যেটি দেখেছি যে হচ্ছে সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃত্যুর যে সংখ্যা সেটি 34 এবং এই মুহূর্তে হচ্ছে 9 জন হচ্ছে ক্রিটিক্যাল অবস্থায় আছে এবং হচ্ছে 3 জন হচ্ছে আইসিইউতে আছেন এবং হচ্ছে ওভারঅল অনেকগুলো হসপিটালে হচ্ছে আছেন 46 থেকে 45 জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং আপনি জানেন যে হচ্ছে 22 সদস্যের যেই সিঙ্গাপুর এবং হচ্ছে চীনের যেই চিকিৎসক দল তারা হচ্ছে প্রতিনিয়ত যে যারা দগ্ধ আছেন আহত আছেন তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং হচ্ছে গতকাল তারা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করেছেন এবং হচ্ছে তারা বলেছেন যে যেই শিশুরা এই ঘটনার মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনার প্রত্যক্ষ সাক্ষী যারা সুস্থ আছেন এবং যারা হচ্ছে সুস্থ হচ্ছেন তাদের সবাইকে হচ্ছে কাউন্সিলিং করা প্রয়োজন, কারণ হচ্ছে তারা যেন ট্রমাটাইজ হয়ে না যায়, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেজন্য হচ্ছে তাদেরকে কাউন্সিলিং করার ব্যাপারে হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এবং হচ্ছে চীন এবং হচ্ছে সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা তাদেরকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন এই সংকটময় মুহূর্তে, বাংলাদেশের সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য। তবে তারা বারবার একটি কথা বলছেন যে হচ্ছে তারা যেন হচ্ছে আমাদের যে শিশুগুলো এখন সুস্থ আছেন এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদেরকে যেন কাউন্সিলিং করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে, কারণ হচ্ছে যে ট্র্যাজেডি ছিল সেখানে হচ্ছে তাদের মানসিক যে বিপর্যয়ের ইয়ে ছিল সেখানে হচ্ছে অনেক শিশুই হচ্ছে তাদের মানসিক স্বাভাবিক অবস্থা এখনো ফিরতে পারে নাই। তো সেজন্য হচ্ছে আসলে কাউন্সিলিংয়ের ব্যাপারে হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক দল গুরুত্ব দিচ্ছেন। সোনিয়া, উষা, আপনাকে ধন্যবাদ। জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শুনানি হবে। এই মামলার 30 আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা 6 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরের হত্যা মামলায় আরও 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, ট্রাইব্যুনালে মামলাগুলোর আজ সর্বশেষ কি পরিস্থিতি আছে আপনার কাছে জানাবেন? আগস্টের যে প্রথম শহীদ অর্থাৎ আবু সাইদ, যার হত্যার পরে জুলাই আগস্টের যে আন্দোলন সেটা কিন্তু বেগবান হয় এবং সেই আবু সাইদের মামলার আজকে
যে চার্জ ফ্রেমটি ছিল সেই চার্জ ফ্রেমটির শুনানি চলছে। এখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করছেন এবং এই শুনানির পর কিন্তু যে প্রসেসিংটি রয়েছে সেটা হলো যে এরপরে যারা আসামি পক্ষ রয়েছেন অর্থাৎ আসামি পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা তাদের আসামি পক্ষ থেকে কিছু সাবমিশন করবেন এবং তারা চেষ্টা করবেন যে তাদের যে আসামি তারা যে নির্দোষ তাদেরকে জামিনের এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য একটি আপিল করবেন এবং যারা পলাতক রয়েছেন সেই পলাতকদের বিষয়ে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, তারাও কথা বলবেন এবং কথা বলার পরেই কোর্ট একটা ডিসিশন দিবেন যে আসলে এই চার্জটি শুনানিটি পরবর্তীতে চলবে কি চলবে না। এবং এরপরে যে প্রসেসিং থাকে সেটা হলো যে আপনার যদি চার্জ শুনানি শেষ হওয়ার পরে এরপরে কিন্তু আসামি পক্ষ থেকে সাক্ষ্য গ্রহণে চলে যাবে এবং সাক্ষ্য গ্রহণের পরে কিন্তু আসলে সাক্ষ্য গ্রহণের ডেট হওয়া মানে হলো বিচার কাজ শুরু হবে। আমরা জানি যে এরই মধ্যে শেখ হাসিনার সাক্ষ্য গ্রহণের ডেট পড়েছে গত 4 আগস্ট থেকে তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং আরেকটি জিনিস বলে রাখি যে আশুলিয়ায় যে 6 জন মরদেহকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেই মামলায় কিন্তু 30 জন আসামি ছিল। সেই 30 জনের ভিতরে কিন্তু আজকে গ্রেপ্তারকৃত 6 জনকে হাজির করা হয়েছে। বাকি 24 জনের বিরুদ্ধে 6 জনের প্রতি 1 জন করে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। তারাও আজকে এসেছে। তাদের পরবর্তী শুনানি দেওয়া হয়েছে 7 অগস্ট। তাদের পরবর্তী শুনানি রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবীরা তারা কথা বলবেন। এবং আরেকটি জিনিস বলে রাখি, লক্ষ্মীপুরে যে 5 জন অর্থাৎ 5 আগস্ট 5 জনকে হত্যার ঘটনায় আজকে কিন্তু 3 জনকে আদালতে হাজির করা হয়েছে এবং কারাগারে প্রেরণ করা হয়েছে এবং পাশাপাশি আপনার তাদেরকে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে সময় দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালকে 8 ঘন্টা মন্দির করতে ট্রাইব্যুনালে থেকে সব পাপু, আপনাকে ধন্যবাদ। পায়রা বন্দর কেন্দ্রিক জমি অধিগ্রহণের পুরো অর্থ এখনো না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ক্ষতিপূরণ বাবদ বসতঘর পেলেও উপার্জনের জন্য প্রতিশ্রুত চাকরির ব্যবস্থা করা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। যদিও বন্দরের নির্বাহী প্রকৌশলী মুস্তফা আশিক জানান ইতোমধ্যেই আর্থিক ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা গেছে, তবে চাকরির জন্য আরও অপেক্ষা করতে হবে। সুরাইমনির রিপোর্ট। পায়রা বন্দরে নিজস্ব টার্মিনালের কার্যক্রম তোড়জোড় শুরু হলেও এখনও অনেকেই জমি অধিগ্রহণের পুরো টাকা পাননি। ভুক্তভোগীরা বলেন, বসতভিটা ও গাছের ক্ষতিপূরণ পেলেও জমির মূল্য এখনও পরিশোধ করা হয়নি। অধিগ্রহণ করা অব্যবহৃত জমি চাষাবাদের জন্য লিজ দেয়া সহ পুনর্বাসনের দাবি জানান তারা। এই যে পাইনি আর কি, এই যে স্বার্থভোগ করতেইনি আমরা। জায়গা জমি নিয়ে গেছে আমাকে, কিন্তু কোনো চাকরি পাইনি। এখন মনে করেন আমার জায়গা জমিও নাই, এখন তাও পালতে পারি না। এখন মনে করেন কোনো আয় ব্যয় হইতে আসে না। বন্দরের নির্বাহী প্রকৌশলী মুস্তফা আশিক বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে বসতভিটা বরাদ্দ সহ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী যেই ধরনের ক্ষতিপূরণ দেওয়ার কথা, জমির দাম বর্তমানে 3 গুণ পায়, একই সাথে স্থাপনার দামও পায়। এরপরে এখানে এডিশনাল কিছু সার্ভিস দেওয়া হয়েছে। যাদের স্থাপনা ছিল, বাড়িঘর ছিল, তারা তো জমি এবং স্থাপনার ক্ষতিপূরণ পেয়েছে, একই সাথে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। আমাদের এখানে ইতিমধ্যে আমরা প্রায় 3000 বাড়িঘর নির্মাণ করে ফেলেছি এবং আর অল্প কিছু বাড়িঘরের কাজ আমাদের চলমান আছে। বন্দর চালু হলে ক্ষতিগ্রস্তদের ক্রমান্বয়ে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এক্সটেন্সিভ লেভেলের একটা ট্রেনিং প্রোগ্রামও করানো হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। এটা হচ্ছে যে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনের পক্ষে জামায়াত ইসলামী। ঐকমত্যের ভিত্তিতে সেখানে সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ তৈরি হবে বলে আশা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ন শিকের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। টেকসই অর্থনীতির জন্য, সাস্টেইনেবল ইকোনমির জন্য আমাদের অনেক কিছু করবার সুযোগ, স্কোপ এবং সোর্স এখানে বিদ্যমান। কালো টাকা, পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে, মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে তো প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিয়ার পদ্ধতি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই।
জুলাই আন্দোলনের এই দিনে সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালিত হয়। তবে রাজধানীতে দেয়াল লিখনের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় শিক্ষার্থীদের। দেশব্যাপী ক্র্যাকডাউনের মধ্যে কেবল ঢাকা শহরে 2 শতাধিক মামলায় অভিযুক্ত করা হয় 2.25 লাখেরও বেশি মানুষকে। এদিন সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো মৃতের সংখ্যা 147 বলে জানানো হয়। এ বিষয়ে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। কোটা সংস্কারে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে গত বছরের 27 জুলাই সংসদে আইন পাস সহ 3 দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন সমন্বয়করা। ঘোষণা করা হয় দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 2024 সালের 28 জুলাই রোববার সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে পলাশীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পুলিশের বাধায় আর শেষ করা সম্ভব হয়ে ওঠে না। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রোববার রাতে কর্মসূচি প্রত্যাহারের একটি ভিডিও বার্তা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে অন্য 2 সমন্বয়ক অভিযোগ করেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য আদায় করা হয়েছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। এদিন ভোরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেয় ডিবি। অন্যদিকে হেফাজতে থাকা সমন্বয়কদের কয়েকজনের পরিবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলেও তাদের পরিবারের সাথে দেখা করতে দেয়া হয়নি। দেশব্যাপী ক্র্যাকডাউনের মধ্যে শুধু ঢাকা শহরে 2 শতাধিক মামলার অভিযুক্ত করা হয় প্রায় 2.25 লাখের বেশি মানুষকে। সব মিলিয়ে 28 জুলাই পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা দেশে গ্রেফতার করা হয় 10,028 জনকে। এছাড়া আন্দোলন ঘিরে সংঘর্ষে 27 জুলাই পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে জানানো হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কোনো ষড়যন্ত্র করে তার দলকে বেকায়দায় ফেলা যাবে না। সকালে শাহবাগে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কনে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বর্তমানে সরকার সংস্কারের কথা বলছে আর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সমালোচনা করছে। এটা সঠিক পথ নয়। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। কক্সবাজারে ভারী বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বেড়ে সমুদ্র তীরের মেরিন ড্রাইভে ভাঙন দেখা দিয়েছে। তলিয়ে গেছে শতাধিক ঝাউ গাছ। গত 2 দিনের অতিবৃষ্টির ফলে সৈকতে লাবণী পয়েন্টে শতাধিক ঝাউ গাছ সাগরে তলিয়ে গেছে। এদিকে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। নদীর তীরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হাতিয়ার সুখচর ইউনিয়নে কয়েকটি ওয়ার্ড ও নিঝুম দ্বীপের বেশিরভাগ এলাকায় ইতোমধ্যে জোয়ারের পানিতে সম্পূর্ণ ডুবে গেছে। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে নিহত হয়েছে আরও 63 ফিলিস্তিনি। এছাড়া অনাহারে প্রাণ গেছে 6 জনের। জাতিসংঘ বলছে, গাজায় 100 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হলেও দুর্ভিক্ষ ও খাদ্য স্বাস্থ্য সংকট এড়াতে তার যথেষ্ট নয়। এদিকে হামাস জানিয়েছে, গাজায় চলমান খাদ্য সংকটের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। অন্যদিকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার কথা বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজা উপত্যকার আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটিতে দৈনিক 10 ঘন্টার জন্য ইসরায়েলি সামরিক তৎপরতা বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও এসব এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে নিহত হয়েছে আরও 63 ফিলিস্তিনি। এর মধ্যে 34 জনকে ত্রাণ সহায়তা নেয়ার সময় গুলি করে হত্যা করা হয়।
গাজায় ভয়াবহ আকার ধারণ করেছে খাদ্য সংকট। রোববার 2 শিশুসহ 6 ফিলিস্তিনির মৃত্যু হয় অনাহারে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 133 জনে। গাজায় খাবার সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরা। উপত্যকাটির জনসংযোগ কার্যালয় জানায় 2 বছরের কম বয়সী 10 লাখেরও বেশি শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এতদিন ত্রাণ অবরোধ করে রাখায় গাজায় অপুষ্টির মাত্রা ভয়াবহ হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতোমধ্যেই গাজায় ত্রাণ সরবরাহের বিধিনিষেধ শিথিল করেছে ইসরায়েল, যেখানে 100 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে এ পরিমাণ ত্রাণ ভয়াবহ দুর্ভিক্ষ ও স্বাস্থ্য সংকট মোকাবেলায় যথেষ্ট নয় বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে হামাস জানায় গাজায় চলমান খাদ্য সংকটের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইচ্ছাকৃতভাবে আলোচনা বিলম্ব করার অভিযোগও করে সংগঠনটি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখা হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। অনূর্ধ্ব 19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারারাতে বাংলাদেশ সময় দুপুর 1:15টায় শুরু হবে খেলা। জয় দিয়ে যাত্রাটা শুরু হয় বাংলাদেশ যুবাদের। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 1 উইকেটে পরাস্ত করে আজিজুল হাকিম বাহিনী। জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা। বিপরীতে জিম্বাবুয়েরও এই নিয়ে হবে দ্বিতীয়বার মাঠে নামা। প্রথমবার দক্ষিণ আফ্রিকার কাছে 278 রানের বিশাল ব্যবধানে হেরে যায় তারা। শেষ করবে মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপির ওয়াকআউট ও ফায়ার অ্যালার্ম বাজার কারণে ঐকমত্য কমিশন সভায় ছেদ। সংস্কারের 12 ইস্যুতে একমত সব দল, বললেন আলী রিয়াজ। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশু মৃত্যু। প্রাণহানি বেড়ে 34। বিভিন্ন হাসপাতালে এখনও কাতরাচ্ছে অনেকে। আবু সাইদ হত্যা মামলায় 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় ট্রাইব্যুনালের 17 আসামি। জুলাই আন্দোলনের এই দিনে গ্রাফিতি দেয়াল লিখনে অগ্নিঝরা প্রতিবাদ। সমন্বয়কদের চাঁদাবাজি ঘটনায় মির্জা ফখরুলের হতাশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।